ভ্যালু যেটা পাবো। এবার স্টেডি স্টেটে পৌঁছানোর পরে এমন হতে পারে যে আমরা চেয়েছিলাম ভ্যালু 10, পেলাম 9.8, তার মানে একটা এরর আমার থেকে গেল। স্টেডি স্টেটে পৌঁছানোর পর যেই এররটা আমার আউটপুটে থেকে যাবে তাকে বলা হয় স্টেডি স্টেট এরর। আজকে আমরা সেটার হিসেব করব। তা আমি প্রথমে একটা আমার স্ক্রিনটাকে শেয়ার করি। আচ্ছা, তা আমার স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। তা আমাদের আজকে কাজ হচ্ছে স্টেডি স্টেট এরর ক্যালকুলেট করা। তা দেখো এখানে এই ডায়াগ্রামটা, এই ব্লক ডায়াগ্রামটা আমরা আগে দেখেছিলাম, যে যেখানে এটা কোন ধরনের ফিডব্যাক কেউ বলতে পারবে? এই ব্লক ডায়াগ্রামটার এই ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম কোন ধরনের ফিডব্যাক আমরা ব্যবহার করেছি? পজিটিভ ফিডব্যাক না নেগেটিভ ফিডব্যাক? নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক, কারণ এখানে মাইনাস সাইন আছে। এটার থেকে আমরা ওভারঅল ট্রান্সফার ফাংশন বের করেছিলাম, যেটা নাকি এখানে লেখা আছে। এবার যদি আমরা আউটপুট জানতে চাই বা এরর জানতে চাই, তা এররটা বেসিক্যালি কি? এররটা আছে এখানে, তাই না? এররটা আছে এখানে, তার মানে এরর হচ্ছে জিএস এর ইনপুট এবং জিএস এর আউটপুট হচ্ছে আমার সিএস, আউটপুট ইন ল্যাপ্লাস ডোমেইন। তাহলে আমি জিএস ট্রান্সফার ফাংশনকে আউটপুট বাই ইনপুট হিসেবে লিখতে পারি, যেটা থেকে নাকি আমি এই লাইনটা পেয়েছি। আউটপুট বাই ইনপুট হিসেবে লিখলাম। এবার এখানে সিএস তো আমি জানি, সিএস এর এক্সপ্রেশন আমরা জানা আছে। সিএস এর এক্সপ্রেশন কি? আরএস কে এদিকে গুণ করে দিলেই সিএস এর এক্সপ্রেশন হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে আমার এররের ল্যাপ্লাস ডোমেইনে এক্সপ্রেশন। এবার তোমাদের একটা কথা মনে হতে পারে যে ম্যাম আমি এররের ল্যাপ্লাস ডোমেইনে এক্সপ্রেশন বের করব কেন? কারণটা হচ্ছে যখন তোমরা কন্টিনিউয়াস সিগন্যালস এন্ড লিনিয়ার সিস্টেম সাবজেক্টটা পড়েছিলে, তখন সেখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়ার সময় একটা টার্ম ছিল স্টেডি স্টেট এরর, বা ছিল ফাইনাল ভ্যালু থিওরেম। ফাইনাল ভ্যালু থিওরেম, ফাইনাল ভ্যালু থিওরেম মানে যে কোনো একটা সিগন্যাল একটা স্টেডি পজিশনে পৌঁছানোর পর যেই ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে বলা হয়, আমরা ফাইনাল ভ্যালু থিওরেমের সাহায্যে বের করতে পারি। তাহলে যখন টাইম টেন্ডিং টু ইনফিনিটি হবে, তখন টাইম ডোমেইনে সেই সিগন্যালটার ভ্যালু ফ্রিকোয়েন্সি ডোমেইনে এইভাবেও ক্যালকুলেট করা যেতে পারে, যেটাকে ফাইনাল ভ্যালু থিওরেম বলা হয়। যেহেতু সময় টেন্ডিং টু ইনফিনিটি, তাই ফ্রিকোয়েন্সি টেন্ডিং টু জিরো, মানে টাইম আর ফ্রিকোয়েন্সি তো রেসিপ্রোকাল, একটা আরেকটার অপোজিট। টাইম আর ফ্রিকোয়েন্সি হচ্ছে রেসিপ্রোকাল। যদি টাইম আমার বাড়তে থাকে তার মানে ফ্রিকোয়েন্সি কমতে থাকবে, তার মানে টাইম টেন্ডিং টু ইনফিনিটি মানে ফ্রিকোয়েন্সি টেন্ডিং টু জিরো। এবং এস ইএস করলে আমি ওই ইটি সিগন্যালটার ল্যাপ্লাস ডোমেইনে ফাইনাল ভ্যালুটা পেয়ে যাব। যে ফাইনাল ভ্যালুর থেকে আমি জানতে পারবো কতটা এরর হলো। তা এই ফাইনাল ভ্যালু অফ দ্য এরর, তা ইএস এর জায়গায় এই এক্সপ্রেশনটা বসিয়ে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টেডি স্টেট এরর বা ফাইনাল ভ্যালু অফ দ্য এরর মেইনলি কয়েকটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে। সেটা কি কি? একটা হচ্ছে ইনপুট আমি কি দিয়েছি, ইনপুটের প্যাটার্নের উপর আমার ফাইনাল ভ্যালু অফ দ্য এরর ডিপেন্ড করবে, আর জিএসএইচএস এর প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে, যেটা নাকি কন্ট্রোল সিস্টেমে তাকে লুপ ট্রান্সফার ফাংশন বলা হয়। দেখো কেন লুপ ট্রান্সফার ফাংশন বলা হয়? যদি আমি এখানে লুপের মধ্যে দিয়ে ঘোরাই, তাহলে দুটোই আমার ব্লক এখানে আসবে, একটা জিএস মাল্টিপ্লাইড বাই এইচএস, জিএস মাল্টিপ্লাইড বাই এইচএস, তাই একে বলা হয় লুপ ট্রান্সফার ফাংশন।
লুপ ট্রান্সফার ফাংশন। এত দূর অব্দি বোঝা গেল যে আমরা কি করে ফাইনাল ভ্যালু অফ দ্য এরর বের করব? তোমরা কি কেউ মানে কম্পিউটার বা মোবাইলের সামনে আচ্ছা কেউ কি রেকর্ড করছো? জি মিস ঈশান রেকর্ড করতেছে। আচ্ছা তোমরা সবাই রেকর্ডের ভরসায় থাকলে হবে? তাহলে তো আমাকে কেউ প্রশ্ন করতে পারবে না বুঝতে না পারলে। আপনি তো আসেনি অল টাইম অ্যাভেলেবল। না থাকবো না, আমরা অল টাইম আছি বলে তোমরা এখন না বুঝলে তাহলে কি করে হবে? তাহলে এইভাবে আমরা ফাইনাল ভ্যালু অফ দ্য এরর মানে স্টেডি স্টেট এরর ক্যালকুলেট করতে পারছি, যেটা নাকি দেখতে পাচ্ছি ইনপুটের উপর ডিপেন্ড করবে এবং লুপ ট্রান্সফার ফাংশন বা প্রোডাক্ট অফ জিএস আর এইচএস এর উপর ডিপেন্ড করবে। তা আমরা দেখি এবার এক এক ধরনের ট্রান্সফার ইনপুট দিয়ে দেখি কি কি হয়। তা যখন আমি ইউনিট স্টেপ ইনপুট দেব তখন ইউনিট স্টেপ ইনপুট দিলে কি হয় দেখি। ইউনিট স্টেপ ইনপুট যদি দেই তার মানে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s। তা আমি এখানে 1/s বসালাম, এখানে s ইন্টু 1/s, তার মানে ওপরে আমার 1 হয়ে গেল, তার মানে এখানে এই অবস্থায় থাকছে। তাহলে এরপরে আমি লিখতে পারি এই লিমিটটাকে ভেতরে দিয়ে দিতে পারি, কারণ এটা তো 1 কনস্ট্যান্ট, এটা 1 কনস্ট্যান্ট, তার মানে এই লিমিটটাকে আমি ভেতরে দিয়ে দিতে পারি। তাহলে এই যে আমার একটা ভ্যালু বের হবে আফটার পুটিং দ্য লিমিট s টেন্ডিং টু 0, সেটাকে আমরা বলছি কেপি মানে পজিশন এরর কনস্ট্যান্ট। এটা হচ্ছে, তার মানে আমরা বলতে পারি যখন আমি ইউনিট স্টেপ ইনপুট দেব তখন আমি স্টেডি স্টেট ভ্যালু অফ এরর এভাবে বের করতে পারবো সরাসরি 1/1 প্লাস কেপি, যেখানে কেপি হচ্ছে এটা। এখানে মুখস্থ রাখার কিচ্ছু নেই, পি স্ট্যান্ডস ফর পজিশন এরর কনস্ট্যান্ট। পজিশন কেন? কারণ আমি এখানে সিম্পল একটা ইউনিট স্টেপ ইনপুট দিয়েছি। এবার ইউনিট স্টেপের ডেরিভেটিভ টাইপের ইনপুট যখন দেব, ইউনিট স্টেপ আমি যখন র্যাম্প দেব তখন এটাকে বলবো ভেলোসিটি এরর কনস্ট্যান্ট। ইউনিটের পর র্যাম্প, র্যাম্পের পর আরেকবার ইন্টিগ্রেট করব প্যারাবোলিক, তখন এটাকে বলবো অ্যাক্সেলারেশন এরর কনস্ট্যান্ট। মানে এইভাবে এটাকে নামকরণ করা হয়েছে। তা এবার আমি স্ট্যাটিক ভেলোসিটি এরর কনস্ট্যান্ট কেন স্ট্যাটিক বলা হচ্ছে, তার কারণ এটা আমরা ধরে নিচ্ছি যে এটা স্টেডি স্টেটে, এখানে আর কোনো ডাইনামিক বা টাইমের সাথে সাথে আর কিছু বদল হবে না, একটা নির্দিষ্ট স্থির অবস্থায় পৌঁছে গেছে। তাই এই ভ্যালুগুলো যেটা বেরোচ্ছে এটাকে আমরা স্ট্যাটিক ভ্যালু বলছি। ডাইনামিক মানে যে সময়ের সাথে সাথে চেঞ্জ হতে থাকবে। তা এবার যদি আমি র্যাম্প ইনপুট দিই, তা ইউনিট র্যাম্প ইনপুট দেওয়া মানে RS এর পরিবর্তে 1/s² বসবে, 1/s² বসালে এখানে 1/s থাকবে, এখানে 1/s-টা যদি গুণ হয়ে যায় এখানে s, এখানে SGS HS। তা আমি যদি লিমিটটাকে ভেতরে দিয়ে দেই তাহলে s টেন্ডিং টু 0-তে তো ফার্স্ট টার্মটা 0 হয়ে যাবে তাই না, আর সেকেন্ড টার্মটায় কিছু একটা বের হবে, অবশ্যই সেটা ডিপেন্ড করছে অন দ্য প্রোডাক্ট অফ জিএস আর এইচএস, মানে লুপ ট্রান্সফার ফাংশনের উপর ডিপেন্ড করছে যে এই ভ্যালুটা কি হবে। তাহলে এই ভ্যালুটাকে যদি আমি ভেলোসিটি এরর কনস্ট্যান্ট বলে নাম দেই তাহলে আমার স্টেডি স্টেট এরর হচ্ছে 1/kV। তার মানে আমি যদি ইউনিট র্যাম্প ইনপুট দেই সিস্টেমে তাহলে স্টেডি স্টেট এরর ESS হচ্ছে 1/kV। তার মানে আমি যদি ইউনিট প্যারাবোলিক সিগন্যাল দেই ইনপুটে তাহলে শুধুমাত্র ইনপুটে এখানে 1/s³ আসবে, দেখি কি হয়। আমি যদি ইউনিট প্যারাবোলিক দেই তাহলে আমার এখানে 1/s³ বসাবো, একই রকম ক্যালকুলেশনে এখানে s² এসেছে, আমি যখন লিমিট s টেন্ডিং টু 0 করে দেব s²টা তো আমার 0 হয়ে যাবে, শুধু পরের টার্মটা পড়ে থাকবে।
তাহলে এর নাম যদি আমি অ্যাক্সেলারেশন, পজিশন, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, তাহলে এর নাম যদি দিই অ্যাক্সেলারেশন এরর কনস্ট্যান্ট, তাহলে স্ট্যাটিক অ্যাক্সেলারেশন এরর কনস্ট্যান্টটা হবে যখন আমি ইউনিট প্যারাবোলিক ইনপুট দেব। তা আমি ইউনিট প্যারাবোলিক ইনপুট দিলে 1/ka তার মানে এভাবে আমরা প্রত্যেকটা বিভিন্ন ধরনের ইনপুটের জন্য আমরা এরর কি পাবো সেটা ডিপেন্ড করছে। কিন্তু শুধু ইনপুটের উপরেই যে ডিপেন্ড করছে তাও না, এখানে কিন্তু আরো একটা টার্ম আছে, লুপ ট্রান্সফার ফাংশন। লুপ ট্রান্সফার ফাংশনের উপরও ডিপেন্ড করছে। কিভাবে? যদি আমার এটা টাইপ 0 সিস্টেম হয়, টাইপ 0 মানে কি? যে কেউ আমাকে বলো তো টাইপ 0 সিস্টেমের মানে কি? ইনিশিয়াল টাইম। ইনিশিয়াল টাইম, আরেকটু কেউ বলো। যখন আমাদের s is equal to 0 লোকেশনে কোনো পোল থাকে না, তাকে আমরা বলি টাইপ 0 সিস্টেম। যখন s is equal to 0 পজিশনে একটা পোল থাকে সিস্টেমের, তখন সেটাকে আমরা বলি টাইপ 1 সিস্টেম। এভাবে টাইপ 0, টাইপ 1 এভাবে ব্যাপারটা হয়। তার মানে জিএসএইচএস তো আমার লুপ ট্রান্সফার ফাংশন, সেখানে সেই লুপ ট্রান্সফার ফাংশনের টাইপের ওপর আমার ডিপেন্ড করবে যে এস এস কাটাকাটি যাবে না কাটাকাটি যাবে না, তার উপর আমার এই ভ্যালুটা ডিপেন্ড করছে, এবং এই ভ্যালুর ওপর আমার এররটা ডিপেন্ড করছে। তা আমি এখানে একটা টাইপ 0 সিস্টেম ধরে নিচ্ছি। টাইপ 0 সিস্টেম আমি র্যান্ডমলি একটা জেনারেলাইজড সিস্টেম ধরেছি। দেখো এখানে s is equal to 0 লোকেশনে কোনো পোল আছে? নিচের পার্টে পোল থাকে। s is equal to 0 লোকেশনে কোনো পোল আছে? না ম্যাম, নেই। তার মানে এটা টাইপ 0 সিস্টেম। তাহলে এটা যদি আমার টাইপ 0 সিস্টেমে আমি যদি ভ্যালুগুলো বসাই, তাহলে কেপির মান কিভাবে বের করব? ইউনিট স্টেপ ইনপুট দিলে আমার বের হতো 1/1 প্লাস কেপি, আর কেপি বের হতো এইভাবে। তাহলে এখানে যে ট্রান্সফার ফাংশনটা ধরেছি জিএসএইচএস লুপ ট্রান্সফার ফাংশন, তার যদি লিমিট s টেন্ডিং টু 0 বসাই, তাহলে কেপির মান পেয়ে যাব, যেটা নাকি এখানে বসাবো তাহলে এরর পাবো ইউনিট স্টেপ ইনপুটের জন্য। দেখি সেটাই করব এবার। এবার আমরা এই যে দেখো এখানে এখানে এই যে এই জিএসএইচএস এ যদি s টেন্ডিং টু 0 বসাই, আমার মান কত আসবে? s টেন্ডিং টু 0 বসালে আমার মান কি হবে? আচ্ছা, এখানে দেখো আমি এখানে যখন এইটাতে s টেন্ডিং টু 0 করছি, আমি এখানে যখন এইটাতে s টেন্ডিং টু 0 করছি, তখন এখানে যদি আমি 0 প্রত্যেকটা জায়গায় যদি আমি 0-র মান বসিয়ে দেই, তাহলে এখানে t1, t2, tm, ta, tb, tn এগুলো সব থাকবে তো, তাই না? কেউ তো ডিলিট হয়ে যাবে না। না না, শুধু এস এর মানগুলো 0 হয়ে যাবে। এক্স্যাক্টলি। তার মানে এখান থেকে আমি একটা কনস্ট্যান্টের মান পাবো, এখান থেকে আমি একটা কনস্ট্যান্ট পাবো। এটা k1 লিখলে বেটার হতো, কে না, k1 লিখলে বেটার হতো। উইল গেট ওয়ান কনস্ট্যান্ট, মানে k ইন্টু t1 ইন্টু t2 ইন্টু till tm ডিভাইডেড বাই ta ইন্টু tb ইন্টু tn, তাই না? এরকম করলে আমি একটা কনস্ট্যান্ট পাবো। সেই কনস্ট্যান্টটা আমি এখানে মান বসিয়ে দেব, তাহলে আমি এখানে একটা ভ্যালু পেলাম।
একই রকম ভাবে যখন আমি এখানে কে ভি বের করব, কে ভি তার মানে এস ইন্টু সেই লুপ ট্রান্সফার ফাংশনটা, তখন এই ওপরে এস গুণ থাকার জন্য এই পুরো ভ্যালুটা আমার 0 হয়ে যাবে। তা কেভির মান যখন আমি এখানে বসিয়ে দেব, তার মানে এরর ইনফাইনাইট। এনিথিং ডিভাইডেড বাই 0 মানে ইনফাইনাইট, এটা একটা আনলিমিটেড ভ্যালু। একই ঘটনা ঘটবে যখন আমি ইউনিট প্যারাবোলিক ইনপুট দেব, তখনও এ স্কোয়ার থাকার কারণে আমার এস টেন্ডিং টু 0 দিলে আমার 0 হচ্ছে। তার ফলে আমার এররটা, স্টেডি স্টেট এররটা ইনফাইনাইট হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে যদি আমি একটা টাইপ 0 সিস্টেমে ইউনিট স্টেপ ইনপুট দেই, তাহলে একটা ফাইনাইট এরর পাবো। ফাইনাইট মানে পরিমাপযোগ্য, যেটাকে মাপা যাবে। কিন্তু যদি র্যাম্প বা প্যারাবোলিক সিগন্যাল দেই, তাহলে একটা ইনফাইনাইট এরর আসবে, মানে সেটা দিয়ে কাজ করা যাবে না, সিস্টেমে কাজের যোগ্য হবে না। তার মানে শুধুমাত্র যে আমার স্টেডি স্টেট এরর ইনপুটের উপর ডিপেন্ড করছে তা না, আমার লুপ ট্রান্সফার ফাংশনের উপরও ডিপেন্ড করছে। তো এবার যদি আমি টাইপ 1 একটা সিস্টেম ধরি, দেখো এখানে যদি আমি টাইপ 1 সিস্টেম ধরি, তো টাইপ 1 ধরলে দেখা যাচ্ছে এই যে দেখো এখানে একটা এস ইজ ইকুয়াল টু 0 লোকেশনে একটাই পোল আছে, তার মানে এটা টাইপ 1। তা এবার যদি টাইপ 1 হয়, তার মানে আমি যখন ওই ইউনিট স্টেপ ইনপুট দিলে কেপির মান কি হবে, জিএসএইচএস কে সরাসরি আমি লিমিট বসাবো এস টেন্ডিং টু 0, ওপরে যা হলো হলো, নিচে যখন 0 চলে আসবে তো ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে স্টেডি স্টেট এররটা কি হবে, 1/1 প্লাস ইনফাইনাইট মানে 0। তার মানে টাইপ 1 সিস্টেমে যদি আমরা ইউনিট স্টেপ ইনপুট দেই, তাহলে এরর পাবোই না, একদম পারফেক্ট রেজাল্ট পাবো। এরর 0 মানে আমরা কোনো এরর পাবো না, একদম পারফেক্ট রেজাল্ট পাবো, যেরকম আউটপুট আমরা চাই সেরকমই আউটপুট পাবো। একই রকম ভাবে এটাকে K1 করলে আসলে ভালো হয়, আমি করে দেবো, এটা চেঞ্জেসটা করে দেব। একই রকম ভাবে যখন আমি ইউনিট র্যাম্প ইনপুট দিচ্ছি, তখন দাঁড়াচ্ছে কি K ইন্টু T1 ইন্টু T2 ইন্টু Tm, একই রকম ডিভাইডেড বাই, শুধু এই টার্মস গুলো থাকবে, তো এটা একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে আমরা যদি ইউনিট র্যাম্প সিগন্যাল দেই, তাহলে এররের পরিমাণটা একটা মেজারেবল ভ্যালু হবে, একটা ফাইনাইট ভ্যালু হবে, পরিমাপযোগ্য ভ্যালু হবে, কিন্তু 0 এরর হবে না, একটা সামান্য হলেও এরর থেকে যাবে। এখানে ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি এরর ইনফাইনাইট হবে। এইভাবে টাইপ 2 অবধি দেখা হয়েছে। তা টাইপ 2 অবধি দেখা হলো। এরপর আমরা শুধুমাত্র একটা টেবিল বানিয়ে রেখেছি। টেবিলটা কেন বানিয়ে রেখেছি, জাস্ট মনে রাখার সুবিধের জন্য, বা যদি কেউ ওভাবে আলাদা আলাদা করে বের করতে অসুবিধা হয় তার জন্য। তা আমরা দেখো যদি টাইপ 0 সিস্টেম যখন বের করলাম, একটা টাইপ 0 সিস্টেমে এক একটা করে ইনপুট দিয়েছিলাম। তা টাইপ 0 সিস্টেমে যখন ইউনিট স্টেপ দিলাম, আমি একটা ফাইনাইট ভ্যালু পেয়েছিলাম। তার পরবর্তী কালগুলোতে কেভির মান 0 এসেছিল এবং এররের মান ইনফাইনাইট এসেছিল। শুধু যেই ভ্যালুগুলো আমরা ওপরে বের করেছি সেই ভ্যালুগুলোকে আমরা এখানে বসিয়ে দিলাম, যেই ভ্যালুগুলোকে আমরা ওপরে বের করেছি সেই ভ্যালুগুলোকে এখানে টেবিলে বসিয়ে দিলাম। দেখো তাতে দেখা যাচ্ছে যে এইভাবে আমরা ডায়াগোনালি ভ্যালুস গুলো পাচ্ছি। এটা জাস্ট মনে রাখার জন্য। নর্মালি আমি যেটা করি, আমি মুখস্থ রাখতে পারি না, আমি বের করে নেই। তা কেপি, কেভি এবং কে এ পজিশন এরর, স্ট্যাটিক পজিশনাল এরর কনস্ট্যান্ট, static velocity error constant, static acceleration error constant, s to the power 0, s to the power 1, a square। বুঝলে? এইভাবে আমরা
স্টেডি স্টেট অবস্থাতে এরর সিগন্যালটার ভ্যালু এবং এরর আদৌ থাকবে কিনা বা থাকবে না সেটা আমরা বের করতে পারবো। আমরা অবশ্যই এক্সপেক্ট করব যেন এমন ইনপুট দেই বা সিস্টেমের প্যাটার্ন অনুযায়ী আমরা এমন ইনপুট দেব যাতে এররটা 0 আসে। এরর থাকবে এটা তো আমরা কেউ চাই না। ইনফাইনাইট এরর তো প্রশ্নই নেই, সেটা তো আমাদের হিসেবের বাইরের ব্যাপার। আমরা এটাও চাই না, আমরা চাই না যে সামান্য এররে থাকুক, আমরা চাই 0 এরর থাকুক। তার মানে কোন ধরনের সিস্টেমে আমার কি টাইপের ইনপুট দিলে এরর 0 হবে সেটা আমরা এই টেবিল দেখলে বুঝতে পারছি, তাই না? তাই কি? জি ম্যাম, বাট হুম। ইনফিনিট যদি হয়, এরোটা যদি ইনফিনিট হয় তার মানে কি সিস্টেমটাই তো পুরোপুরি কোলাপস করবে এরকম কিছু? এক্স্যাক্টলি, তার মানে ওই সিস্টেম না, আমরা সিস্টেমটা খারাপ বলতে পারবো না, আমরা বলবো ওই সিস্টেমে ওই ইনপুট দিয়ে কাজ করা যাবে না, ইনপুটটাকে বদলাতে হবে। মানে ওই ইনপুটটা ওই সিস্টেমের জন্য পারফেক্ট না। তার মানে আমাদের ইনপুটটাকে শিফট করে করে দেখতে হবে কখন আমাদের 0 আসে। হ্যাঁ, সেটা কিন্তু তুমি আরেকটা কাজও যেটা করা যায় সেটা হচ্ছে আমরা সিস্টেমটাকে দেখেই বুঝে যাব যে কি টাইপের ইনপুট দিতে হবে। যেমন আমার কাছে যদি টাইপ 1 হয়, আমি টাইপ 1 টাইপের সিস্টেম হলে আমি ইউনিট স্টেপ ইনপুট দেব, ম্যাক্সিমাম ইউনিট র্যাম্প দিতে পারি কিন্তু ইউনিট প্যারাবোলিকে যাব না। সেই কারণে টেবিলটা করা, যে আমরা কোন ধরনের সিস্টেম হলে কি টাইপের ইনপুট দিতে পারবো সেটা যাতে আমরা বুঝতে পারি। তা এরকম কিছু হ্যাঁ, এরকম কিছু অঙ্ক করে দেওয়া আছে বিভিন্ন সিস্টেম দিয়ে। তা এটা তোমাদের কাছে আমি বিএলসি তে শেয়ার করে রেখেছি, যে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমি আউটপুট বের করছি, স্টেডি স্টেট ভ্যালু অফ আউটপুট বের করছি। হুম, এখানে বলা হচ্ছে যে সিস্টেম দেওয়া আছে, জিএস বলা আছে, এইচএস বলা আছে, ইনপুট বলে দেওয়া আছে, স্টেডি স্টেট এরর বের করতে হবে। তা এখান থেকে আমরা স্টেডি স্টেট এররের মান বের করছি। তা এরকম করে বেশ কিছু অঙ্ক করে দেওয়া আছে যেটা তোমাদের বিএলসি তে আমি অ্যাটাচ করে দিয়েছি। আসল কনসেপ্ট যেটা সেটা এরকম, যেমন একটা অঙ্ক আছে যেখানে আমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েছি, দিয়ে বলেছি এর স্টেডি স্টেট এরর বের করো। তো এটার জন্য তোমাদের আগের ক্লাসের যে অঙ্কটা সেটা একটু দেখতে হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে সরাসরি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলে ট্রান্সফার ফাংশন পেয়ে যাব। ট্রান্সফার ফাংশন পেয়ে গেলে সেখান থেকে আমি যদি স্ট্যান্ডার্ড সেকেন্ড অর্ডার ট্রান্সফার ফাংশনের সাথে তুলনা করি তাহলে দেখতে পাচ্ছি ওমেগা এন স্কোয়ার মানে 1000, তাহলে ওমেগা এন কি হবে 1000 এর স্কোয়ার রুট, তাহলে এটা হচ্ছে ওমেগা এন এর ভ্যালু। 2 যেটা ওমেগা এন এর সাথে আমি কম্পেয়ার করে দেখতে পাচ্ছি তার মান 16, ওমেগা এন এর মানটা বের করেছি, তাহলে সেখান থেকে জিটার মানও পেয়ে যাব। এবার তোমাকে বলা হয়েছে যে এরর কনস্ট্যান্ট গুলো বের করো, তো জিএসএইচএস তো অলরেডি এখানেই, ট্রান্সফার ফাংশন মানে জিএসএইচএস আমার কাছে দিয়ে দেওয়া আছে। এবার কেপি, কেভি, কে এ প্রত্যেকটা বের করলে। তা এর অঙ্কগুলো তোমাদের বিএলসি তে আমার দেওয়া আছে, তোমাদেরকে এগুলো সবার আগে আমি প্রথমে বলবো যে গত সপ্তাহে যখন ফার্স্ট অর্ডার সিস্টেমটা পড়ালাম তার যে অঙ্কটা সেটা আগে করতে হবে, তারপরে সেকেন্ড অর্ডার সিস্টেম লাস্ট ক্লাস, তারপরে আজকেরটা। তা হঠাৎ করে জাম্প করে আসলে আজকেরটা হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু যখন তোমরা প্রত্যেকটা পরপর আসবে ইট উইল নট বি ভেরি টাফ। বোঝা যাচ্ছে? তা
তোমাদের সবার কাছে আমার বলা থাকলো, যেহেতু তোমরা অনলাইনে এবং হয়তো কালকে থেকে